হিমছড়ি বনে রূপসা নামের একটি বড় নদী ছিল। সেই নদীর ধারে একটা ছোট্ট ঝোপ ছিল। সেই ঝোপে বাস করত একটা হাঁস। সেই হাঁসের কোনো সন্তান ছিল না। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, একটু নদীতে যাই, গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এরপর হাঁস নদীতে নেমে পড়ে আর নদী থেকে মাছ ধরে ধরে খেতে থাকে। খাওয়া শেষ করে হাঁস নদীর উপরে উঠে পড়ে। আর এমন সময়ে একটি শেয়াল হাঁসকে অনুসরণ করতে থাকে। এই তো সেই হাঁসটাকে পেয়েছি, আজ তোর রক্ষা নেই। এই বলে শেয়ালটা হাঁসটার পিছু পিছু যেতে থাকে। আর অন্যদিকে হাঁসটা তার বাড়িতে পৌঁছে যায়। এ দেখে শেয়াল বলে, এই যা, হাঁসটা তো ওর বাড়িতে চলে গেল। তবে এই হাঁসের বাড়িটা তো চিনে ফেললাম। হাঁস, তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি, এরপর তুই আর বাঁচতে পারবি না। না, আজকে বরং যাই অন্য শিকার খুঁজে গিয়ে। উফ, বড্ড খিদে পেয়েছে। এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা হাঁসটা তার 3টা ডিম দেয়। আর তা দেখে হাঁস বলে, আরে বাবা, আমি তো 3টা ডিম দিয়েছি, তাহলে আমি 3 ছানার মা হব। আমার তো ভেবেই খুশি লাগছে। এখন তো আমাকে খাবার খুঁজতে যেতে হবে, কিন্তু ডিমগুলোকে এভাবে রেখে গেলে তো ডিমগুলোর ক্ষতি হতে পারে। না, আমাকে কিছু একটা করতে হবে। এ কথা বলে হাঁসটি জঙ্গল থেকে কিছু লতাপাতা এনে তার ডিমগুলোকে ঢেকে রাখে আর নিশ্চিন্তে নদীতে চলে যায়। এদিকে শিয়ালটি আবারও হাঁসের বাড়িতে আসে। কি, এটা তো সেই হাঁসের বাড়ি, কিন্তু হাঁসটাকে যে দেখতে পাচ্ছি না কেন? ও, বুঝেছি, মনে হয় হাঁসটা এখানে আর থাকে না। পালিয়ে আর যাবে কোথায়? একদিন না একদিন আমার হাতে ঠিক ধরা পড়বি। এই বলে শিয়াল চলে যায়। আর এইদিকে হাঁসও তার বাড়িতে ফিরে আসে আর ডিমগুলোর উপর থেকে লতা পাতা সরিয়ে দেয়। যাক বাবা, নিশ্চিন্ত হলাম, আমার ডিমগুলোর কোনো ক্ষতি হয়নি। আমার সোনা ডিম, এবার আমি তোদের তা দেব। এই বলে হাঁসটি তার ডিমে তা দিতে থাকে। এইভাবেই সেই দিনটি কেটে যায়। এরপর হাঁসটি প্রতিদিনের মতো লতা পাতা দিয়ে তার ডিমগুলোকে ঢেকে রেখে নদীতে যায় খাবার খুঁজতে। এদিকে এক টুনি পাখি উড়তে উড়তে মা হাঁসের বাড়ির সামনে আসে আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, উফ বাবা, আমার পেটটা যে ব্যথা করছে, মনে হচ্ছে আজকেই আমি ডিম দেব। কিন্তু এখন ডিম দেওয়ার মতো আশ্রয় আমি কোথায় পাবো? এই বলে টুনি আশেপাশে তাকাতেই হাঁসের বাড়িটি দেখতে পায়। আরে, ওই তো ওখানে একটা বাসা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে লতা পাতা দিয়ে কি ঢাকা রয়েছে। ও, বুঝেছি, মনে হয় কারো ডিম। যাক, আমিও তাহলে এখানে ডিম দিয়ে যাই, পরে এক সময় এসে নিয়ে যাব। এ কথা বলে টুনি লতা পাতাগুলো সরিয়ে হাঁসের ডিমগুলোর সাথে নিজের ডিম দেয় আর পুনরায় লতা পাতাগুলো দিয়ে ডিমগুলোকে ঢেকে রেখে পুনরায় সেখান থেকে টুনি চলে যায়। এদিকে হাঁসও তার বাড়িতে ফিরে আসে আর তার ডিমগুলোর উপর থেকে লতা পাতাগুলো সরিয়ে দেয়। কি, আমার 4টা ডিম হলো কি করে? আমি তো 3টে ডিম দিয়েছিলাম। না, মনে হয় 4টাই ডিম দিয়েছিলাম, হয়তো ভুলে গিয়েছিলাম সেটা। যাকগে, এখন আমি ডিমে তা দেই। এই বলে হাঁস সেই ডিমগুলোতে তা দিতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাঁসের 4টা ডিম ফুটে 4টা ফুটফুটে কন্যা সন্তান বেরিয়ে আসে। কি, 3টা ছানা তো আমার, কিন্তু এই 4 নাম্বার ছানাটা তো আমার নয়। মনে হচ্ছে এটা কোনো টুনি পাখির ছানা। আরে বাহ, কি সুন্দর দেখতে। এমন সময় টুনি পাখির ছানাটা বলে ওঠে, মা, মা, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে মা।
ওরে আমার মিষ্টি ছানা, আমি নিশ্চয়ই তোকে খেতে দেব রে। মা হাঁসের এমন কথা শুনে হাঁসের প্রথম ছানা বলে ওঠে, মা, ও মা, তুমি ওকে কেন খেতে দেবে? ও তো আমাদের মতো দেখতে নয়। কেন মা, কেন খেতে দেবে ওকে? এভাবে বলতে নেই রে মা, ও তো তোদের বোন হয়। ওর মা যেই হোক না কেন, আমি তো ওকে তা দিয়ে জন্ম দিয়েছি, তাই আজ থেকে আমি ওর মা। না না মা, আমরা কিছুতেই ওকে বোন হিসেবে মানি না। ও তোমার সন্তান নয়। আমরা মানি না, মানি না, মানি না। ও একটা পাখির ছানা। হাঁসের ছানার এমন কথা শুনে টুনির ছানা ভীষণ কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, মা, আমি সত্যি তোমার সন্তান নই। সত্যি তো, আমি তো তোমাদের মতো দেখতে নই। আমার মা কোথায়? আমার মা কোথায়? এরপর মা হাঁস টুনির ছানাকে আদর করতে করতে বলে, ওরে আমার সোনা মা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোর মা, আমি আজ থেকে তোর হাঁস মা। আমি তোকে আগলে রাখবো রে মা, তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। মা হাঁস তার ছানাদেরকে অনেক আদর যত্ন করে বড় করতে শুরু করে, কিন্তু হাঁসের ছানারা টুনির ছানাকে একদম সহ্য করতে পারতো না। আস্তে আস্তে হাঁসের ছানারা আর টুনির ছানা বড় হতে শুরু করে। একদিন হাঁসের 3 ছানা একসাথে খেলছিল। এমন সময় সেখানে টুনির ছানা আসে। দিদি, ও দিদিরা, তোমরা বুঝি খেলা করছো? আমাকেও খেলতে নাও না গো তোমাদের সাথে। না না, আমরা কিছুতেই তোকে খেলতে নেব না। তোর জন্য মা আমাদেরকে কম ভালোবাসে, জানিস? মা তো তোকেই বেশি ভালোবাসে। যা, ভাগ এখান থেকে। এ কথা বলে হাঁস ছানাটি টুনির ছানাকে ধাক্কা দেয়। আর ঠিক তখনই মা হাঁস এসে টুনির ছানাকে ধরে ফেলে আর তার ছানাদেরকে বকতে থাকে। এমন সময় সেখানে সেই শিয়ালটা আসে। বাবা, একসাথে এতগুলো শিকার! এরে হাঁস, তোকে আমি কতদিন থেকে খেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। যাক, অপেক্ষা করে ভালোই হয়েছে। একসাথে 5টা শিকারকে পেয়ে গেলাম। তবে আগে তোরে ছানাদেরকে খাবো, তারপর তোকে খাবো। আহা, কতদিন তাজা মাংস খাইনি। দে দে, তোর ছানাদের আমাকে দিয়ে দে। না না শিয়াল, তুমি এমন করে বলো না। তুমি আমার ছানাদেরকে খেও না, ওদের কোনো ক্ষতি করো না। তুমি ছেড়ে দাও ওদের। না বাবু, আজ আমি খালি হাতে ফিরবো না। অনেকদিন ধরে তোর পিছু করছি। তাড়াতাড়ি তোর ছানাদের দে তো। যদি আমার কথা না শুনিস, তাহলে এক্ষুনি তোদের খেয়ে ফেলবো আমি। না না, ঠিক আছে, ঠিক আছে। তবে তুমি আমার 3 ছানাকে নিয়ে যাও, কিন্তু এই পাখির ছানাটাকে নিয়ে যেও না। এই পাখির ছানাটা যে অনাথ। আমি ওকে কথা দিয়েছি যে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। দয়া করো শিয়াল। মা হাঁসের কথায় শিয়াল রাজি হয়। এদিকে মা হাঁস নিজের বুকে পাথর চাপা দিয়ে পাখির ছানাকে বাঁচাতেই নিজের 3 হাঁস ছানাকে শিয়ালের হাতে তুলে দেয়, আর শিয়াল হাঁসের 3 ছানাকে নিয়ে চলে যায়। এদিকে মা হাঁস টুনির ছানাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। এরপর একদিন টুনি পাখি মা হাঁসের বাড়িতে তার ছানাকে নিতে আসে। ও, তাহলে তুমি এই পাখির ছানার মা? এই নাও তোমার ছানা, তোমাকে আমি দিয়ে দিলাম। আজ যে আমি বড্ড শান্তি পাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানাকে এতদিন আগলে রাখার জন্য। তবে তোমার ছানারা কোথায়? ওদের তো দেখছি না। আমি তো তোমার বাসায় তোমার 3টে ডিম দেখেছিলাম। এরপর মা হাঁস কাঁদতে কাঁদতে সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, কি বললে তুমি দিদি? তুমি আমার ছানাকে বাঁচাতে তোমার নিজের ছানাদেরকে শিয়ালের হাতে তুলে দিয়েছো? না না, এটা হতে পারে না। দিদি, তুমি কোনো চিন্তা করো না। আমি যাব ওই শিয়ালের কাছে। আমি তোমার ছানাদের ওই শিয়ালের কাছ থেকে ফিরিয়ে আনবো। এরপর টুনি শিয়ালের কাছে যায়
আর শিয়ালকে অনেক অনুরোধ করতে থাকে যেন সে হাঁসের 3 ছানাকে ছেড়ে দেয়। তখন শিয়াল বলে ওঠে, তোকে আর অনুরোধ করতে হবে না রে, আমি হাঁস ছানাদের খাইনি, ওদের উপর আমার খুব মায়া হয়েছিল, তাই ওদের আমি সন্তানের মতোই আগলে রেখেছিলাম, তুই ওদের নিয়ে যা। এরপর টুনি হাঁসের 3 ছানাকে নিয়ে মা হাঁসের কাছে ফিরিয়ে দেয় আর সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। মা, বাবা, তোমরা কি কোথাও বেরোচ্ছ? তোমাদের দেখে মনে হচ্ছে কোথাও তোমরা যাচ্ছ। হ্যাঁ রে মা, আমি আর তোর বাবা একটু শহরে যাচ্ছি, তোর আর খুকির জন্য কিছু কেনাকাটা করতে। অনেক দিন তো হলো তোদের 2 বোনকে কিছু কিনে দেই না, তাই আর কি রে। তুমি সত্যি বলছো মা? কি মজা, কি মজা। মা, তবে শোনো, আমাদের জন্য একটা সুন্দর গলার হার নিয়ে আসবে, কেমন? ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না, আজ তোদের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু মা, তুমি আর বাবা একা যাচ্ছ কেন? আমাদেরও নিয়ে যাও, বোন আর আমি অনেকদিন হলো শহরে যাই না। তোরা 2 বোন ওখানে গিয়ে কি করবি বলতো? তার থেকে বরং তোরা 2 বোনই বাসায় খেলাধুলা কর, কেমন? ঠিক আছে মা। এরপর টোনা আর টুনি শহরে চলে যায়। এই বোন, বোন, শুনেছিস বাবা আর মা আমাদের জন্য শহরে শপিং করতে গেছে? কি মজা, কি মজা। তুই সত্যি বলছিস দিদি? আমার ভীষণ আনন্দ হচ্ছে রে। মা বাবা কখন ফিরবে বলতো? এই তো সন্ধ্যা হওয়ার আগে। এখন চল আমরা 2 জন খেয়ে নেই, তারপর না হয় খেলবো। এরপর ওরা 2 বোন খুশি হয়ে খাবার খায় আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দিদি, এই দিদি, সকাল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা এখনো ফিরছে না কেন বলতো? বাবা মা আরো কতক্ষণ পর ফিরবে? আমার যে খুব চিন্তা হচ্ছে ওদের জন্য। কাঁদিস না রে বোন, আর কাঁদিস না, আমারও যে ভীষণ চিন্তা হচ্ছে। মা বাবা তো এত দেরি করে ফেরার কথা না, তাহলে কোনো বিপদ হলো না তো? না, এসব আমি কি ভাবছি। চল বোন, আমরা এগিয়ে গিয়ে দেখি ওরা কত দূর। এরপর টুকি আর খোকে যেই না পা বাড়িয়েছে, তখনই বান্টি কবিতর টুনি আর টোনার মৃতদেহ নিয়ে বাড়িতে আসে। এ কি, এগুলো আমি কি দেখছি? মা, বাবা, তোমরা ওঠো, তোমরা এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দেখো, দেখো আমাদের, এসব কি করে হলো এসব? কাঁদিস না টুকিমা, এ সব কিছুই যে নিয়তি। তুই ভেঙে পড়লে তোর ছোট্ট বোনটাকে কে দেখে রাখবে বলতো? মা টুকি, আজ শহরে যাওয়ার পথেই তোদের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি সেই পথ দিয়ে যাওয়ার সময় দাদা বৌদিকে পড়ে থাকতে দেখি। এ হতে পারে না। মা, ও মা, ওঠো মা, মা ওঠো না, আমরা তো বোন তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মা দেখো, কোনো কান্না করছে, তুমি না বোনের কান্না সহ্য করতে পারো না? ওঠো মা। দিদি, এই দিদি, এটা কি হয়ে গেল রে? বাবা মা আমাদের ছেড়ে কোথায় চলে গেল? কাঁদিস না রে বোন, আর কাঁদিস না। আজ থেকে আমি তোর সব, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর সবকিছু দেখে রাখবো। এসব বলে ওরা 2 বোনই অনেক কান্না করতে থাকে আর কান্না করতে করতে ওরা 2 বোন ওদের বাবা মায়ের সৎকার করায়। বোন, এই বোন, এখনো বসে আছিস যে? ঘুমাবি কখন বলতো? আয়, ঘুমাবি আয়। দিদি, দিদি রে, মাকে ছাড়া আমার একটুও ঘুম আসছে না রে। আমি মায়ের কাছে ঘুমাবো, তুই আমাকে মা এনে দে না রে দিদি। কাঁদিস না রে বোন, কাঁদিস না, মা যে আর ফিরবে না। তার থেকে তুই আমার কাছে আয় রে বোন, আমি তোকে গান শুনিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। আমি অনেক গল্প শিখেছি মায়ের কাছে, জানিস? এসব বলে টুকি টুনটুনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বোনকে তো ঘুম পাড়িয়ে দিলাম, ঘরে যা টাকা পয়সা খাবার ছিল সব তো শেষ, এবার কি হবে কিছুই বুঝতে পারছি না। এভাবে চিন্তা করতে করতে টুকিও সেখানেই ঘুমিয়ে পড়ে। টুকি, এই টুকি, এখনো ঘুমিয়ে থাকলে কি চলবে? ওঠ, আয় বলছি, এক্ষুনি বেরিয়ে আয় বলছি।
কি হয়েছে মাসি? সকাল সকাল তুমি আমাদের বাড়িতে? কি হয়েছে বলো? সে কি আর বাকি রে? তোর মরা বাপ মা যে আমাদের কাছে টাকাগুলো ধার নিয়েছিল সেগুলো কে শোধ করবে শুনি? টাকা? কিসের টাকা? বাবা মা কবে তোমাদের কাছ থেকে ধার নিয়েছিল শুনি? আমরা দু বোন তো এগুলোর কিছুই জানি না। তোদের এসব বলে যায়নি তাতে আমি কি করব বল? আমি অত কিছু বুঝতে চাই না। তোদের দু বোনকে আমি 1 মাসের সময় দিলাম, এর মধ্যে আমার 5,000 টাকা তোরা শোধ করে দিবি, নয়তো এই বাসা থেকে তোদের বের করে দিব আমি। এসব বলে কাকুলি কাক আর কালু কাক সেখান থেকে চলে যায়। দিদি, এই দিদি, ও মাসিটা এসব কি বলে গেল রে? অত টাকা আমরা কোথায় পাবো বল? জানি না রে বোন, জানি না। আমি অত টাকা কোথায় পাবো? এদিকে তো ঘরেও কোনো খাবার নেই। আমি তো পুরো জঙ্গলেই ঘুরলাম, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। তোর খুব খেতে পেয়েছে না রে বোন? ঘরে একটু মুড়ি আছে, ওগুলো তুই খেয়ে নে তো। এরপর টুকি খুকিকে সেই মুড়িগুলো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। দিদি, এই দিদি, আমার অনেক খিদে পেয়েছে রে দিদি। আমাকে কিছু খেতে দে না রে দিদি। খিদের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না রে। কাঁদিস না বোন, কাঁদিস না। চল আমরা একটু জঙ্গলে যাই, গিয়ে দেখি তোকে কিছু ফল সংগ্রহ করে দিতে পারি কিনা। এরপর ওরা দু বোন মিলে জঙ্গলে যায়। আর এমন সময় ওরা একটি সুন্দর ফুল দেখতে পায়। দিদি, এই দিদি, হ্যাঁ ফুলটা কত সুন্দর। আমি ফুলটা ছিঁড়ে দিদি। ঠিক আছে রে বোন। এরপর খুকি যেই না ফুলটা ছুঁয়েছে অমনি সেই ফুল থেকে একটি পরী বেরিয়ে আসে। আর এ দেখে তো ওরা দু বোন ভীষণ অবাক হয়ে যায়। ভয় পেও না তোমরা, আমি ইচ্ছে করি। আসলে আমি এতদিন এক তান্ত্রিকের অভিশাপে ফুল হয়েছিলাম, কিন্তু এই সৎ নিষ্ঠাবান পাখির ছানার স্পর্শে আমি আবার আমার আসল রূপ ফিরে পেলাম। তোমাদের দু বোনকে অনেক ধন্যবাদ। এখন আমি যদি তোমাদের সাহায্য করতে পারি তাহলে আমি অনেক খুশি হব। না না পরি, আমরা এর বিনিময়ে তোমার কাছ থেকে কিছুই নেব না। আমি তোমাদের খুশি মনে সাহায্য করতে চাই। আচ্ছা, তোমাদের দু বোনের মুখ এত শুকনো লাগছে কেন? তোমাদের বাবা মা নেই? এরপর ওরা দু বোন পরীকে সবটা খুলে বলে। সবটা শুনে পরীর অনেক কষ্ট হয়। আর পরে জাদু করে একটি কচু গাছ নিয়ে আসে। এই নাও টুকি, এই কচু গাছটি নাও। এটি বাসায় রোপণ করবে আর দেখবে কচু গাছে নীল বাঁধাকপি ধরবে। আর শোনো, এই গাছ তোমরা তো বোন ছাড়া আর কেউই দেখতে পাবে না, আর কেউ তোমাদের ক্ষতিও করতে পারবে না। আর মনে রেখো, এই গাছের বাঁধাকপি কোনোদিনও শেষ হবে না। তাই এই বাঁধাকপি বিক্রি করে তোমরা তোমাদের প্রয়োজন মেটাতে পারো আর অনেক টাকা রোজগারও করতে পারবে। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর ওরা দু বোন খুশি মনে বাড়িতে চলে আসে আর কচু গাছটি রোপণ করে। আর পরের দিন ওরা কচু গাছে নীল বাঁধাকপি দেখতে পায়। আর ওরা দুজনই ভীষণ খুশি হয়। এরপর থেকে ওরা দু বোন বাঁধাকপি বিক্রি করে অনেক টাকা আয় করে। টুকি, এই টুকি, কিরে টুকি, এই টুকি, কিরে, তোরা কি আমার 5,000 টাকা দিতে পারবি না তাই না? আমি সবটা বুঝতে পেরেছি, তাই এক্ষুনি তোরা এই বাড়িটা ছেড়ে দে বলছি। না মাসি, তুমি যা ভাবছো তা ভুল। তোমার টাকা চাই তো? এই নাও তোমার টাকা। ভাবতে হবে না যে এত টাকা কোথায় পেয়েছি। অন্যেরটা না চিন্তা করে নিজেরটা ভাবো, বুঝেছো? এরপর থেকে ওরা দু বোনে সুখেই দিন কাটাতে থাকে। রূপপুর জঙ্গলে অনেক পাখি বাস করত। সেখানে এক অসহায় কাকলিও বাস করত। কাকলি সাময়িকভাবে অনেক অসুস্থ ছিল। কাজকর্ম করে খাওয়ার মতো তার কোনো সামর্থ্যই ছিল না। হে উপরওয়ালা, তুমি আমাকে এত অসহায় করে কেন এই জগতে পাঠিয়েছো? তার উপর আমাকে এত রোগেই বা কেন দিয়েছো? আমি যে আর এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। দুটো ঔষধ কিনে যে গিলবো সে টাকাটাও তো আমার কাছে নেই। কাকলি এসব বলতে থাকে আর খুব কাঁদতে থাকে। জঙ্গলের অন্য সব পাখিরা কাকলির এমন করুণ অবস্থা দেখে দূরে সরে যায়। সাহায্য তো পরের কথা, এভাবে কোনো রকমে কষ্টে দিন পাড়ি দেয় কাকলি। এইদিকে রাতও হয়ে যায়। পেটের জ্বালা আর সহ্য হচ্ছে না আমার। সবাই আমার করুণ অবস্থা দেখে দূরে সরে যাচ্ছে। যদি আমাকে কেউ দয়া করে দুমুঠো খাবার দিত
তবুও তো আমার জীবনটা বেঁচে যেত। এতটুকু দয়া যখন কেউ আমাকে করলোই না, তখন আমি সবার বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে আসবো। এরপর কাকলি কোনো রকমে হেঁটে হেঁটে সুখীর বাড়িতে যায়। আর যেই না কিছু খাবার নিয়ে আসতে ধরে, তখনই সুখীর কাছে কাকলি ধরা পড়ে যায়। হায় হায়, এই কুলক্ষী অপয়াটা আমার ঘরটাকে অপবিত্র করে দিল। এই দেখি দেখি, তুই কি লুকিয়ে রাখছিস? কিছু না গো সুখী দিদি, কিছু না, এমনিতেই এসেছিলাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, তুই এখানেই দাঁড়া, দেখি কি নিয়েছিস তুই। এরপর সুখী কাকলির সাথে হাতাহাতি করতেই খাবারগুলো সব মাটিতে পড়ে যায়। হায় হায় রে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এই কাকলি আমার ঘরে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। সুখীর চিৎকার শুনে সবাই সেখানে এসে হাজির হয়। আমি কিচ্ছু চুরি করিনি, শুধুমাত্র পেটের জ্বালায় একটু খাবার চুরি করেছিলাম, তোমরা আমাকে খেতে দাও। এ মিথ্যে কথা বলছে, তোমরা কেউ এর কথা বিশ্বাস করো না, সবাই মারো একে। সুখীর কথা শুনে সবাই কাকলিকে গণপিটুনি দিতে থাকে। এদিকে কাকলি আগের অসুস্থ থাকায় এত মার খেয়ে আর সহ্য করতে পারে না, সে মারা যায়। এরপর সবাই মিলে কাকলির মৃতদেহকে জঙ্গলের গহীনে ফেলে দিয়ে আসে। এদিকে সবাই চলে আসতে না আসতেই কাকলির মৃতদেহ থেকে তার অতৃপ্ত আত্মা বেরিয়ে আসে। তোরা সবাই মিলে আমাকে মারলে, তাই না? আমি বেঁচে থাকতে তোরা এতটুকু মায়া করিসনি আমাকে, কেউ মায়া করিসনি, সুখ দিসনি আমাকে, তাই আমিও তোদের তিলে তিলে হত্যা করব আর আমার মৃত্যুর প্রতিশোধ নিব। কাউকে বাঁচতে দেব না, আমি সবাইকে মেরে ফেলবো। এরপর কাকলির অতৃপ্ত আত্মা সবাইকে জ্বালাতন করতে থাকে। এইদিকে কাকলির আত্মার খিদে পেলে সবার বাড়ি থেকে মুরগি ধরে ধরে খেত, পাশাপাশি পাখিদের নরম মাংস খেত। এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর বনের ভেতর কাকলির আত্মা তাণ্ডব চালায়। ধীরে ধীরে বন থেকে পাখি উধাও হতে থাকে। কাকলি প্রতিদিন পাখি খেত। জঙ্গলে এটা কি হচ্ছে? কারো বাড়িতে কোনো মুরগি থাকছে না, তাহলে এসব মুরগিগুলো কোথায় যাচ্ছে? আবার শোনা যাচ্ছে মাঝে মাঝে নাকি পাখিরাও হারিয়ে যাচ্ছে। বনের সবাই দিশেহারা হয়ে যাচ্ছিল যে এত পাখি উধাও হচ্ছে কেন, মুরগি বা কে নিচ্ছে। এদিকে সুখীর বান্ধবী টুনি সুখীর বাড়িতে বেড়াতে আসে। কিরে সুখী, কি হয়েছে তোর? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বুঝতে পারছি না রে, জঙ্গলে যে কি সব হচ্ছে। এরপর সুখী টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, বুঝলাম, কিন্তু কেন এমনটা হচ্ছে এটাই তো আগে খুঁজে বের করতে হবে রে, তারপর না হয় তার সমাধান বের করা যাবে, বুঝেছিস? এরপর রাত হয়, সবাই ঘুমিয়ে পড়ে। এইদিকে কাকলির আত্মা আশেপাশে কয়েকটা বাড়ি থেকে পাখিদের ধরে নিয়ে তার আস্তানায় চলে যায়। আশেপাশে পাখিদের চিৎকার শুনে টুনি আর সুখী বাহিরে বেরিয়ে আসে। কি হয়েছে? তোমরা এত চিৎকার করছো কেন? আমি আমার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে জানি একটা ডাইনি এসে আমার মেয়েকে ধরে নিয়ে গেল। আমার বাচ্চাকে কেউ তোমরা ওই ডাইনির হাত থেকে এনে দাও। এদোরা শালিক বোন, আমরা দেখছি ব্যাপারটা, তোমার বাচ্চাকে কি করে উদ্ধার করা যায়। এই বলে সান্ত্বনা দিয়ে টুনি আর সুখী বাড়িতে ফিরে আসে। ডাইনি ওটা কোথা থেকে আসতে পারে, আর ওটা কার আত্মার ডাইনি হতে পারে, আর কেনই বা সে ডাইনি হয়েছে? এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? কিরে টুনি, কি এত ভাবছিস? রাত তো অনেক হয়েছে, এখন ঘুমাবি চল। কিছু না রে, চল ঘুমিয়ে পড়ি। এরপর টুনি আর সুখী ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায়। সারাটা দিন
টুনির মাথায় একই প্রশ্ন ঘুরতে থাকে। দেখতে দেখতে পুরো দিনটাই কেটে যায়। এদিকে আবার রাত হয়ে যায়, আর ওইদিকে কাকলির আত্মা তো সামান্য কয়েকটা পাখির মাংস খেয়েছি, তা দিয়ে তো আমার কোনো পেটই ভরেনি। আমি বরং জঙ্গলে সব পাখিগুলোকে একসাথে খাবো, আমার পেটটাকে শান্তি করব। এরপর কাকলির আত্মা জঙ্গলে যায় আর হুংকার দিয়ে সবার ঘুম ভাঙিয়ে দেয়। তখনই সব পাখিরা ভয় পেয়ে লাঠি নিয়ে কাকলির আত্মাকে মারতে যায়। আর কাকলির আত্মা তার মায়া শক্তি দিয়ে জঙ্গলের মধ্যে ঝড় তোলে। ঝড়ের বেগে সবার হাতে লাঠি উড়ে যায়। তোদের ওই সামান্য লাঠি আমার কিচ্ছু করতে পারবে না। এই তো মানুষকে আবার তোরা মারতে চাস বুঝি? কাকলি, তুই তো মারা গেছিস, কিন্তু এখন আবার কি করে এলি এখানে? ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম, নইতে না পেরে আবার চুরি করতে গেছিলাম। আর তোরা কিনা আমাকে একটু সাহায্য না করে উল্টো আমাকে মেরে ফেলেছিলি। তাই আমি আত্মা হয়ে ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আজ আমি তোদের সব পাখিকে একসাথে খেয়ে আমার মৃত্যুর প্রতিশোধ নেব, আর আমার পেটের ক্ষুধাও মেটাবো। তোদের কাউকে ছাড়বো না, আমি সবাইকে খেয়ে ফেলবো। কাকলির এমন ভয়ঙ্কর হুঙ্কার শুনে টুনি মনে মনে ভাবে, এই ডাইনিকে তো দেখে মনে হচ্ছে এই সহজে শান্ত হবে না। একে বুঝিয়ে নয়, একে বুদ্ধি দিয়েই শান্ত করতে হবে। কাকলি বোন, তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে, কিন্তু তুমি একটাবার ভেবে দেখো, যদি তুমি সব পাখিদের একসাথে খাও তাহলে বাকি দিনগুলো তোমাকে তো না খেয়ে কাটাতে হবে। তখন তুমি অনেক দুর্বল হয়ে যাবে, আর কেউই তোমাকে দেখে ভয় পাবে না, জানো? তুমি কি চাও যে তোমাকে সবাই ভয় না পেয়ে হাসাহাসি করুক? বলো। না 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 না, আমি চাই সবাই আমাকে দেখে ভয় করুক। তাহলে তো তোমাকে একটা করে পাখি খাওয়া উচিত। না না, এভাবে শুধু একটা করে পাখি খেয়ে আমার কোনো লাভ হবে না। তোরা প্রতিদিন যদি আমার আস্থানায় মুরগি আর তার সাথে একটা করে পাখি নিয়ে আসতে পারিস, তবেই আমি আজ তোদের ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে কাকুলি বোন, আমি রোজ সকালে তোমার জন্য মুরগি আর পাখি নিয়ে যাব। এবার তুমি তোমার আস্তানায় গিয়ে ঘুমিয়ে পড়ো তো। বেশ, তবে আমি চলে যাচ্ছি, কিন্তু কেউ যদি আমার সাথে প্রতারণা করিস তাহলে তোদের সবগুলোকে খেয়ে নিব আমি। চললাম। এরপর ডাইনি তার আস্তানায় চলে যায়। এইদিকে টুনি সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দেয়। দেখতে দেখতে ভোর হয়ে যায়। টুনি একটা মুরগি নিয়ে ডাইনির আস্তানায় যায়। ডাইনি টুনির হাতে একটা মুরগি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। এ কি, তুই সামান্য একটা মুরগি এনেছিস আমার জন্য? এটা দিয়ে কি পেট ভরবে আমার? হ্যাঁ, এটা কি তোমার সামান্য মনে হচ্ছে? তাহলে চলো আমার সাথে। আমি তোমার জন্য অনেকগুলো মুরগির বাচ্চা একটা ঘরে জমা করে রেখেছি। তুমি সেগুলো খেয়ে নিজের পেট শান্তি করবে, এরপর সব পাখিদের ধরে খাবে। চলো চলো। অনেকগুলো মুরগির কথা শুনে কাকলির আত্মা অনেক খুশি হয়ে যায়, আর টুনির সাথে সেই বন্ধ ঘরের সামনে যায়। কাকলি বোন, এই ঘরের ভেতরে অনেকগুলো মুরগি আছে। যদি বেরিয়ে যায় তাই আমি দরজা বন্ধ করে রেখেছি, জানো? তুমি বরং ভেতরে ঢুকে পড়ো, তারপর আমি আবার দরজাটা বন্ধ করে দিব। আর এরপর মুরগির বাচ্চাগুলো খাওয়া শেষ হলে আমাকে ডাকবে।
আবার আমি এসে দরজা খুলে দিব। যাও যাও, বেশি দেরি করো না, তোমার তো অনেক খিদে পেয়েছে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করবি না কিন্তু। এরপর কাকলের আত্মা যেই না ঘরের ভিতর ঢোকে, তখনই টুনি বাহিরে থেকে দরজা আটকিয়ে দেয় আর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর ডাইনি ঘরের সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়। আর জঙ্গলের সব পাখিরা ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়।